মুহূর্তে আমার সাথে রয়েছে ইতিকা। ইতিকা ওর নিজের পরিচয় দেবে এবং ও উত্তর চব্বিশ পরগনার, ও সমস্তটাই ওর নিজেটাই নিজ থেকে বলবে, ওর পরিচয় দেবে। এবং ও হচ্ছে আজকে ভিডিওর মাধ্যমে ওর যে ইন্টারভিউর অভিজ্ঞতা, আইসিডিএস ইন্টারভিউর অভিজ্ঞতা, সেটা ও শেয়ার করবে। তো চলো ইতিকা, তুমি তোমার পরিচয় দাও এবং অন্যান্য বিষয়গুলো ধীরে ধীরে আমরা শুনবো। স্যার, আমি ইতিকা গোলদার। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারি গ্রাম থেকে এসেছি। আমি আহ, এই বছরের মানে 2024 সালের 25শে আগস্ট আইসিডিএস এর পরীক্ষা দিয়েছিলাম। যার রেজাল্ট বেরোনোর পর মোটামুটি 22 তারিখ নাগাদ আমি জানতে পেরেছিলাম যে আমার লিখিত পরীক্ষায় পাস হয়ে গেছে এবং আমার ইন্টারভিউ এর জন্য নাম এসেছে। তখন আমি সবার প্রথম ইউটিউবে মানে প্রচুর সার্চ করি যে কে ভালো পড়ায় ইন্টারভিউ এর জন্য, কি বৃত্তান্ত। একমাত্র আপনার ভিডিওগুলোই আমি দেখেছিলাম, যে যেটা দেখে মানে আরো কয়েকটা পেয়েছিলাম, কিন্তু আপনার ভিডিও দেখে আমার মনে হয়েছিল যে না, এনার কাছে পড়লে আমার ভালো হতে পারে ইন্টারভিউটা। তারপরে আমি আপনার সাথে যোগাযোগ করি। তুমি ইতিকা এটা বলো যে তোমাদের লিখিত পরীক্ষাটা কবে হয়েছে? তোমার মনে আছে নিশ্চয়ই, আগস্ট মাসে হয়েছিল কি? হ্যাঁ স্যার, আগস্ট মাসের আগস্ট 25 তারিখে মাসের হয়েছিল। 25 তারিখে হয়েছে। আচ্ছা। তোমার উত্তর চব্বিশ পরগনা এবং তোমার সাবডিভিশন হচ্ছে বসিরহাট। আচ্ছা, তো তারপরে সেটা রেজাল্ট বেরোলো 20 তারিখে। 20 তারিখে বেরিয়েছিল, মানে 25 তারিখে আগস্টের পরীক্ষা হয়েছে, পরের মাসে 20 তারিখে বেরিয়ে গেছে, মানে 25 দিনের মতো লেগেছে। আচ্ছা, এবং হ্যাঁ, তারপরে তোমরা ওই তারপরে কিছুদিন পরেই তোমরা জানতে পারলে যে ইন্টারভিউ এর শিডিউলটাও হয়ে গিয়েছে, মানে ইন্টারভিউটা দ্রুত হবে। এবং ইন্টারভিউটা শুরু হলো খুব সম্ভবত তোমাদের 22, তাই তো? 22 তারিখ না আমাদের 23 তারিখ? 23শে অক্টোবর হওয়ার কথা ছিল, কিন্তু কিন্তু যেটা পরে পরবর্তীতে ক্যান্সেল হয়ে গিয়েছিল। পরে হচ্ছে তোমাদের ইলেকশনের কারণে ইন্টারভিউটা পুরো অনেকটা সময় পিছিয়ে গেল। অক্টোবর মাসে না হয়ে সেটা হলো তোমাদের ডিসেম্বর মাসের 3 তারিখ, 2 তারিখ 3 তারিখে আবার শুরু হলো, আমার তাই তো? ছিল। হুম হুম। তো এবার হচ্ছে আহ, এই যে তুমি ইন্টারভিউ দিলে, তোমার হচ্ছে তোমরা যে এই গেলে ইন্টারভিউ যে তোমাদের ছিল, আলটিমেটলি একটা অপেক্ষা করতে হলো, মাঝখানে ইন্টারভিউটা অফ হয়ে গেল, পোস্টপোন হলো ডিউ টু ইলেকশন। এবং তার আগেই তোমরা মোস্ট প্রবাবলি, তুমি হচ্ছে আমার মানে কোচিং ক্লাসে প্রথম ভর্তি হয়েছিলে, এবং তুমি হচ্ছে আমাকে মেসেজ করেছিলে, স্যার আমাদের জেলার রেজাল্ট দিয়েছে। তারপরে আবার তোমাদের জেলার উপরে পুরো ভিডিওগুলো বানানো শুরু করলাম, এবং পরপর তোমার পরে অনেকেই জয়েন করলো, প্রায় সেই সংখ্যাটা গিয়ে 115-র কাছাকাছি দাঁড়ালো যারা ক্লাস করেছে। আর এছাড়া নোটস প্রচুর নিয়েছে। তো এই যে তোমার ইন্টারভিউর অভিজ্ঞতা, মানে তোমরা যে গেলে, অনেকের যারা প্রথমবার ইন্টারভিউ দেবে তারা অনেকটা বিষয়ে জানা থাকে না, প্রথমবার ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে অনেকেরই জানা থাকে না, যেমন ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা কোথায় হয় বা কিভাবে হয়, এবং তোমাদের ইন্টারভিউটা সেটাও কোথায় হয়। তুমি যদি একটু এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা বলো আর ইন্টারভিউ এর বিষয়ে প্রশ্ন উত্তরগুলো বলো, তাহলে খুব ভালো হবে, আশা করবো যে যারা ইন্টারভিউ আগামী দিনগুলো দেবে। হ্যাঁ স্যার। স্যার, প্রথমে আমার 2রা ডিসেম্বর ইন্টারভিউ এর টাইম ছিল সকাল 10টা, এবং ওতে লেখা ছিল যে আহ, যে টাইমটা দেওয়া আছে তার 1 ঘন্টা আগেই এসডিও অফিসে পৌঁছতে হবে। সেই মতো আমি মোটামুটি পৌনে 9টার নাগাদ এসডিও অফিসে পৌঁছে গিয়েছিলাম। 9:30 নাগাদ অফিস খুলেছিল। তারপর আমাদেরকে উপরের তলায় পাঠিয়ে দেওয়া হয়েছিল, সবাইকে একটা রুমে বসতে বলা হয়েছিল। এবার আমরা 1 ঘন্টা মতো বসেছিলাম। তারপরে মোটামুটি 10:30 নাগাদ একজন বললেন যে আপনাদের যা যা ডকুমেন্টস আনতে বলা হয়েছিল সেগুলো 1 কপি করে জেরক্স বা 2 কপি জেরক্স, আর সেগুলো নিয়ে নিজেদের সই করতে হবে। এবার সই করে আমরা সবাই মোটামুটি বসেছিলাম। তো তারা বিভিন্ন কাগজপত্র দেখতে চাচ্ছিল, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট। আর যে ইন্টিমেশন লেটারটা আমাদের দিয়েছিল সিডিপিও অফিস থেকে, সেটা আইসিডিএস এর লিখিত পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় যে অ্যাডমিট কার্ড পেয়েছিলাম সেটা, আর ভাইভার সময় যে অ্যাডমিট কার্ডটা ছিল সেটা, আর তার সাথে আধার কার্ড, আই কার্ড, এইগুলো সমস্তটার অরিজিনাল ডকুমেন্ট দেখতে চাইছিল। আর রেসিডেন্সিয়াল তো অবশ্যই জমা নিয়ে নিচ্ছিল ওরা। আর 1 কপি করে জেরক্স ওরা নিজেরা জমা নিয়ে এবার আমাদের কোনো একটা কাগজে ভেরিফাইড, ফাউন্ড, ওকে, এরকম কিছু লিখে দিচ্ছিল। তারা লিখে দিন, হ্যাঁ, যে এবার তোমার তারপর সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে এবং সব ঠিকঠাক পাওয়া গিয়েছে। হুম, হ্যাঁ, তো তারপরে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আবার যে ওয়েটিং রুমে আমরা বসেছিলাম সেখানে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবার তারপরে আবার এক এক করে নাম ডেকে ইন্টারভিউ নেওয়া হয়েছিল।
কিন্তু আমাদের ইন্টারভিউ শুরু হতে হতে মোটামুটি 12টা বেজে গিয়েছিল। আর আচ্ছা। আমার ইন্টারভিউটা হয়েছিল 1:30টার পর। তাহলে তোমাদের হচ্ছে ভেরিফিকেশনটা হলো, এবার ভেরিফিকেশনের পরে তোমাদের ইন্টারভিউ। আচ্ছা, তো ইন্টারভিউ রুমের আগে বাইরে কি তোমাদের ওয়েট করতে হয়েছিল অনেকক্ষণ? হ্যাঁ স্যার, ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আর ইন্টারভিউয়ের মাঝখানে আমরা ওয়েটিং রুমে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। আমার তো ইন্টারভিউ হওয়ার টাইম ছিল 10টা, কিন্তু আমার ইন্টারভিউ হয়েছিল দুপুর 1:30টা নাগাদ। আর যখন আমাকে ইন্টারভিউয়ের জন্য যেতে বলা হয়, আমি সবার প্রথম আস্তে করে দরজাটা খুলেছিলাম। আর তারপর 1 2 3 4 5 5জন স্যার ছিলেন ওখানে। আমি বললাম, স্যার ভিতরে আসতে পারি? তা একজন বললেন যে হ্যাঁ আসো। এবার তারপর আমি আস্তে আস্তে হেঁটে চেয়ারের কাছে গিয়েছিলাম। একজন স্যার বললেন যে বসো। আমি বললাম থ্যাংক ইউ স্যার। এবার আর সবাইকে বললাম যে গুড আফটারনুন স্যার, কারণ আমি অলরেডি তখন 1:30টার সময় গিয়েছিলাম, তখন দুপুর তো বলাই যাবে না। আহ, তো আমি বসার সাথে সাথে একজন স্যার বললেন যে তোমার নাম কি? আমি বললাম যে স্যার আমার নাম ইতিকা গোলদার। ব্যাস, ওনারা আমাকে আমার নিজের সম্পর্কে এটুকুই জিজ্ঞেস করেছিল। না, আর একটা কথা জিজ্ঞেস করেছিল যে আমি কোথা থেকে এসেছি। তো আমি বললাম যে আমি উত্তর চব্বিশ পরগনা আহ, গ্রাম থেকে এসেছি। তারপরে ওরা আর আমাকে নিজের সম্পর্কে বা আইসিডিএস সম্পর্কে কোনো প্রশ্ন করেনি। ওনারা এরপর আমাকে যা প্রশ্ন করেছিলেন সব জিওগ্রাফি থেকে প্রশ্ন করেছিলেন। সাবজেক্ট থেকে প্রশ্ন করা যেমন হয়েছে? প্রথম প্রশ্ন করেছিলেন, হ্যাঁ, না আমার সাবজেক্ট জিওগ্রাফি ছিল না কিন্তু গতিক স্যার। ছিল। মানে আমাকে এটা, হ্যাঁ, আমাকে এটা আনএক্সপেক্টেডলি করা হয়েছিল। আমি নিজেও আচ্ছা জানি না যে কেন করেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। তোমার তো এমনি সবার এইচএস প্রথম এ, ওনারা জিজ্ঞেস তোমার করে, এইচএস এর সাবজেক্ট কম্বিনেশন কি ছিল? স্যার আমার ফোর্থ চয়েস ছিল মানে জিওগ্রাফি, আচ্ছা, মানে অপশনাল একদম ছিল। লাস্ট। হ্যাঁ। তো ওনারা প্রথমে জিজ্ঞেস করলেন যে আমাদের জেলা কবে তৈরি হয়। তা আমি বলেছিলাম স্যার 1986 সালে আমাদের জেলা উত্তর চব্বিশ পরগনা গঠিত হয়। তারপরে ওনারা জিজ্ঞেস করেছিলেন যে উত্তর চব্বিশ পরগনায় কতগুলো, একটু কথা তোমার কেটে আসছে। বলেছিলাম যে হ্যাঁ স্যার উত্তর চব্বিশ, আচ্ছা এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আমি বলেছিলাম যে উত্তর চব্বিশ পরগনায় মোট 22টি ব্লক আছে। হ্যাঁ। তারপরে যিনি আমাদের এসডিও স্যার ছিলেন তিনি বললেন কতগুলো মিউনিসিপ্যালিটি আছে। আমি বললাম যে স্যার আমাদের জেলায় মোট 27টি মিউনিসিপ্যালিটি আছে। তারপরে আরেকজন স্যার যিনি বাঁ পাশে ছিলেন তিনি বললেন যে স্যার পূর্ব দিক বাংলাদেশ, পশ্চিম দিকে আছে হুগলি নদী, উত্তরে আছে নদিয়া জেলা, আর দক্ষিণে আছে দক্ষিণ চব্বিশ পরগনা আর কলকাতা। তা বলে তো স্যারটা বলেছে যে খুব ভালো হয়েছে। আর তারপরে এসডিও স্যার জিজ্ঞেস করলেন যে বলো তো মিউনিসিপ্যালিটি কোথায় হয় আর ব্লক কোথায় হয়। যে আমি বললাম যে স্যার মিউনিসিপ্যালিটি হয় শহরের মানুষের এবং শহরের উন্নতির জন্য, আর ব্লক হয় গ্রামাঞ্চলে গ্রামের উন্নতির জন্য। তা উনি বললেন যে ঠিক আছে তখন ইন্টারভিউ শেষ। কিন্তু স্যার যারা ইন্টারভিউটা দেখছে আমি তাদেরকে একটা কথা বলতে চাই, কেউ যদি মানে এটা ভেবে থাকে আমি যতক্ষণ ধরে এই প্রশ্নগুলো বললাম এতক্ষণ কিন্তু আমার হাতে টাইম ছিল না। আমি এই টোটাল ইন্টারভিউটা মাত্র 1 থেকে বড় জোর 1 মিনিট 20 সেকেন্ডের মধ্যে দিয়েছিলাম। এই যা আমার 5টা 6টা 7টা প্রশ্ন করা হয়েছিল সমস্ত কিছু খুব স্পিডে করা হয়েছিল, মানে আমার একটা উত্তর শেষ হওয়ার আগেই আরেকটা প্রশ্ন করা হচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তারপরে ওনারা যখন বললেন যে ঠিক আছে তোমার হয়ে গেছে তুমি যাও, তা আমি বললাম যে স্যার আপনাদের সবাইকে ধন্যবাদ বলে আমি আস্তে আস্তে চলে আসলাম রুম থেকে। আচ্ছা, মানে একটা জিনিস এটাও ক্লিয়ার হলো যে শুধু আইসিডিএস থেকে পড়ে গেলেও হবে না, সাবজেক্ট থেকেও কিন্তু জিজ্ঞেস করা হয়। আমি এর আগেও দেখেছিলাম জলপাইগুড়ি জেলা, সেখানেও সাবজেক্ট থেকে প্রচুর কোশ্চেন করা হয়েছিল, অন্য জেলাতেও কোশ্চেন করা হয়েছিল কিন্তু আইসিডিএস রিলেটেড কোশ্চেন ছিল। এবার যেটা হয়েছে তোমার জেলা উত্তর চব্বিশ পরগনা, সেখানে অনেককেই সাবজেক্ট থেকে, বসিরহাট সাব ডিভিশন থেকে তো প্রচুর, মানে অনেককেই সাবজেক্ট থেকেই প্রশ্ন করেছে বসিরহাট সাব ডিভিশনে। আবার ব্যারাকপুরের ইন্টারভিউটাতে দু ধরনের ছিল, এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে কোথাও কোথাও ইন্টারভিউ, কারোর কারোর ইন্টারভিউ 30 মিনিট ধরেও ইন্টারভিউ নেওয়া হয়েছে। হ্যাঁ, তুমি নিশ্চয়ই গ্রুপে হয়তো হ্যাঁ observe স্যার, প্রথম দিকে যাদের ইন্টারভিউ হয়েছে তাদের সত্যি অনেকক্ষণ ধরে হয়েছিল, কিন্তু আমি হয়তো লাস্টের দিকে ছিলাম সেই জন্য আমাকে
জিজ্ঞেস করেনি বেশি কিছু। আচ্ছা আচ্ছা, মানে তুমি ফার্স্ট হাফের একদম শেষের দিকে ছিলে, মানে লাঞ্চ টাইমের আগে আগে হ্যাঁ ছিলে তুমি একদম হয়তো, লাঞ্চ হ্যাঁ টাইমের। একদম, মানে আমার পরে শুধুমাত্র একজন ছিল। হুম, মানে তারপরে যেহেতু লাঞ্চ ছিল তো তার জন্য মনে হয় একটু তাড়া ছিল স্যারেদেরও, মনে হয় অনেকক্ষণ ইন্টারভিউ নেওয়ার ফলে একটু খিদে খিদেও পেয়ে যাচ্ছিল মনে হয়, মেবি হতে পারে। হুম। আচ্ছা, হতে তোমার পারে। তোমার বোর্ডে 5 জন স্যারই ছিলেন। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা। এবং তুমি যখন বেরোলে তখন তুমি তাদের ধন্যবাদ দিয়ে নিঃসন্দেহে বেরিয়েছো। হ্যাঁ স্যার, আমি আচ্ছা। বলেছিলাম স্যার আপনাদের সবাইকে ধন্যবাদ, হুম কারণ আমার এক একজন করে বলার মতো সময়টা ছিল না, ওনারা অলরেডি আরেকজনকে ডেকে নিয়েছিল। হুম। আচ্ছা, তুমি তো এই ইন্টারভিউ চলাকালীন, মানে সেই আমাদের যখন ক্লাস শুরু হলো সেপ্টেম্বর মাসের একদম 30 তারিখ থেকে শুরু হলো, এবং সেই ক্লাস শুরু হলো আলটিমেটলি গিয়ে শুরু হলো ডিসেম্বর মাসের 7 তারিখে, মানে 6 তারিখে শেষ হলো। ঠিক আছে, 7 তারিখে লাস্ট ইন্টারভিউ, যেহেতু 6 তারিখে ক্লাস শেষ হলো, মাঝখানে কয়েকদিন ক্লাস পোস্টপন ছিল কারণ ইন্টারভিউটা 1 মাস পিছিয়ে গিয়েছিল বলে। আচ্ছা, তো এখন তো তুমি রিসেন্টলি প্রত্যেকে অনেকেরই ইন্টারভিউ প্রশ্ন উত্তরগুলো দেখেছো, তো সেখানে কিন্তু এটা দেখা গিয়েছে মানে ইয়ে থেকে আইসিডিএস থেকেও প্রচুর প্রশ্ন করা হয়েছে, প্রচুর আইসিডিএস থেকে প্রশ্ন হ্যাঁ করা স্যার। হয়েছে। আচ্ছা, ইভেন এরকমও কিছু প্রশ্ন করা হয়েছে যে চাটনি কিভাবে রান্না করবে, আহ, খিচুড়ি কিছু কিভাবে রান্না করবে। তারপরে এটাও জিজ্ঞেস করা হয়েছে, সন্দেশখালী ব্লকের একজন ক্যান্ডিডেট ছিল, ও আমার কাছ থেকে নোট পারচেস করেছিল, তো ও আমাকে পরে জানিয়েছিল যে স্যার আমাকে জিজ্ঞেস করেছে যে ধান কিভাবে সিদ্ধ করবে। ঠিক আছে, তো এরকম ধরনের প্রশ্ন কিন্তু খুব মানে ব্যবহারিক জীবনে বা ডে টু ডে লাইফে ছিল, এরকম প্রশ্নগুলো করা হয়েছে। আর আইসিডিএস থেকেও তো প্রচুর প্রশ্ন হয়েছে, পার্টিকুলারলি তোমার ক্ষেত্রে কিন্তু আইসিডিএস থেকে একটাও প্রশ্ন জিজ্ঞেস করা হয়নি। স্যার, শুধু আমার না, আমার পরে যে ছিল হুম। তাকেও আইসিডিএস থেকে কিছু জিজ্ঞেস করেনি, তাকেও শুধুমাত্র। জিওগ্রাফির কোশ্চেনই করা হয়েছিল। আচ্ছা আচ্ছা আর আমি আচ্ছা। তাকে জিজ্ঞেস করেছিলাম, তারও জিওগ্রাফির সাবজেক্টটা ছিল না। ছিল না। আচ্ছা, কিন্তু জিওগ্রাফি রিলেটেড মানে এই সমস্ত যেমন ব্লক বলো, মিউনিসিপ্যালিটি বলো, বা যে চতুর্সীমানা, এগুলো প্রশ্ন বা নর্থ 24 পরগনা থেকে, জেলা থেকে প্রশ্নগুলো হয়েছে আর কি মেনলি, হ্যাঁ। তাই তো, জেলার প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, কিন্তু আইসিডিএস থেকে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়নি। আচ্ছা না। আচ্ছা। তো এমনিতে দেখো তুমি তো জিওগ্রাফির যেগুলো প্রশ্ন বা জিওগ্রাফি সম্পর্কিত তোমার জেলা সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি তো সবগুলো নির্ভুল উত্তর দিয়েছো। হ্যাঁ স্যার, আমি আচ্ছা। প্রত্যেকটাই নির্ভুল হুম উত্তর হুম হুম দিয়েছিলাম, কারণ হুম। এগুলো সবই আপনি করিয়েছিলেন। আচ্ছা, এগুলো ক্লাসে আলোচনা হয়েছিল তাই না, এবং নিজের জেলা হ্যাঁ সম্পর্কে স্যার। জিজ্ঞেস করা হলে একটা সিরিয়াস ক্যান্ডিডেট, সিনসিয়ার ক্যান্ডিডেট, সে তার জেলা সম্পর্কে বলতে পারবে, এটা ভীষণ স্বাভাবিক। এবং আমি আমার ক্লাসে অবশ্যই। কিভাবে চাটনি রান্না করতে হয় সেটা কোনোদিনও শেখাইনি, কিন্তু একটি মেয়ে মানুষের কাছে চাটনি রান্না করতে মানে তার সে মানে বলতে পারবে, অথবা কিভাবে খিচুড়ি রান্না করতে হয় সেটা সে বলতে পারবে, এটা এক্সপেক্টেড। ব্যবহারিক জীবনে প্রশ্ন করা হয়েছে কাউকে কাউকে, তো সমস্ত, স্যার, মানে যে একটা জিনিস মেয়েটি বোঝা গেল। হেলথের জন্য ইন্টারভিউ দেবে, হুম তাকে তো অবশ্যই জানতে হবে যে কোন রান্নাটা কিভাবে হুম করতে হুম হয়, হুম এটা হুম তার কাছে মোটেই আনএক্সপেক্টেড হুম না। হুম 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 হুম। তাই এটা কেউ শেখাক বা না না শেখাক, স্যার, হ্যাঁ হ্যাঁ। তাকে যখন রান্নার কাজ করতে হবে তাকে এটা জানতেই হবে। হুম। তাহলে আরো একটা জিনিসও বোঝা গেল যে সাবজেক্ট বা জেনারেল নলেজ, সেগুলো সম্বন্ধে কিন্তু ধারণা নিয়ে যেতে হবে। হ্যাঁ, তোমার সাবজেক্ট ইংরেজি হ্যাঁ ছিল, স্যার। তোমাকে আবার ইংরেজি থেকে প্রশ্ন করা হয়নি। আবার কাউকে কাউকে ইংরেজি না যারা স্যার। ছিল তাদের ইংরেজি থেকে প্রশ্ন করা হয়েছে, কাউকে সন্ধি বিচ্ছেদ জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা, কাউকে যারা সায়েন্স থেকে হ্যাঁ ছিল, স্যার। বা একজন যেমন ডিপ্লোমা থেকে ছিল, পলিটেকনিক থেকে ছিল, ওকে মেকানিজম থেকে কোশ্চেন করেছে। তো মানে হচ্ছে সব ধরনের বিষয় সম্পর্কে কিন্তু রেডি হতে হবে। কিন্তু আমাদের যেটা ফোকাস, যেটা মেইন ফোকাস, সেটা হচ্ছে যেহেতু আমরা আইসিডিএস এর ইন্টারভিউ দিতে যাচ্ছি, তাহলে আমাকে আইসিডিএস টা থরলি জানতে হবে। শিশু, মা, অবশ্যই স্যার। গর্ভবতী মা, প্রসূতি মা, কিশোরী, হ্যাঁ, এবং রোগ ব্যাধি, ভিটামিন, হ্যাঁ, পুষ্টি, এবং সরকারি যে সরকারি প্রকল্পগুলো, আমরা দেখেছি ইন্টারভিউ এর প্রশ্ন উত্তরে যে সেখানে চোখের চোখের আলো, তাই তো, চোখের আলো বলে একটা প্রশ্ন, হ্যাঁ স্যার, এই 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 প্রকল্পটা এই জিজ্ঞেস প্রকল্পটা করা সম্পর্কে জিজ্ঞেস হচ্ছে। করা হয়েছে, হ্যাঁ, চোখের আলো প্রকল্প সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা সাধারণত অন্যান্য প্রকল্পগুলো অনেকগুলোই পড়েছি, তো চোখের আলো প্রকল্পটা বলতে পেরেছি হয়তো, আশা করি যাকে জিজ্ঞেস করেছে সে সেটা বলতেও পেরেছে, আমার এই মুহূর্তে পুরোটা মনে নেই। তো মানে মোটামুটি দেখা যাচ্ছে সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু একটা সম্যক ধারণা নিয়েই ইন্টারভিউ রুমে, মানে যারা আগামীতে ইন্টারভিউ দেবে তাদের যাওয়া উচিত। তবে অবশ্যই আইসিডিএস, রোগ ব্যাধি, ভিটামিন, শরীর স্বাস্থ্য,
পশ্চিমবঙ্গ সরকারের স্কিম এবং এই যে যেগুলো হচ্ছে বর্তমান যে ঘটনাগুলো বা আমাদের দেশের রাষ্ট্রপতিদের তালিকা, প্রধানমন্ত্রীর তালিকা, মুখ্যমন্ত্রীদের সম্পর্কে ধারণা এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন মন্ত্রী তাদের সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, রাজ্য সরকারের মিনিস্টারদের সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। এগুলো প্রায় অনেককেই জিজ্ঞেস করা হয়েছে। এই ধরনের একটা প্রস্তুতি দরকার ছিল, বা এরকম যারা আগামীতে দেবে তারা এরকম পরিস্থিতি নিয়ে অবশ্যই যাবে। তুমি কি মনে করো? হ্যাঁ স্যার, অবশ্যই আমি তো মনে করব আহ, যে যে পরীক্ষাটা সবাই দিতে যাচ্ছে সবার আগে যদি সেই পরীক্ষাটা কি নিয়ে হচ্ছে, তার কি করতে হবে, কি পড়তে হবে সেটা সে না জানে, তাহলে সে কখনোই ভালো ইন্টারভিউ দিতে পারবে না। হুম, আর একদম। আইসিডিএস এর পরীক্ষা দিতে গিয়ে মানে বাকি সমস্ত কিছু পরে, সবার আগে তো সে আইসিডিএস রিলেটেড যা কিছু আছে মোটামুটি সবকিছু সে পড়ে যাবে। আর হেল্পারদের জন্য বিশেষত কোন রান্না কিভাবে হয়, এমন অনেকেই মেয়ে আছে যারা হেল্পারের পরীক্ষা দিয়েছে কিন্তু রান্না জানে না, হুম, সেটা পরের কথা, কিন্তু তাদের জিজ্ঞেস করা হলে যেন তারা বলতে পারে যে হ্যাঁ এই রান্নাটা এইভাবে করা যায়, হুম, হুম, সেটা যেন সবাই শিখে যায়। হুম, আর তাছাড়া নিজের জেলায় যখন পরীক্ষা দিতে যাচ্ছে, নিজের জেলার বিষয়ে পরীক্ষা দিচ্ছে, নিজের জেলার বিষয়ে, রাজ্যের বিষয়ে, দেশের বিষয়ে খুব বেশি না জানলেও মোটামুটি ভালোভাবে জানতেই হবে, হুম, কারণ তারা জিজ্ঞেস করতেই পারেন তুমি যে জেলার সম্পর্কে পরীক্ষা দিতে এসেছো যদি হুম, সেই জেলার সম্পর্কে না জানো তাহলে কি করে হবে। হুম, হুম। ঠিক ঠিক, এমনকি তোমাদের জেলার যে নামকরণ, মানে 24 পরগনা, সেই নামকরণটা অনেককেই জিজ্ঞেস করা হয়। তুমি নিশ্চয়ই আমাদের ক্লাসের গ্রুপে সেটা খেয়ালও করেছো। হ্যাঁ স্যার। 24, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা। স্যার, আমি তো এই দেখেছি। যে তুমি প্রস্তুতি নিলে, তোমার সার্বিক প্রস্তুতি এবং আমাদের যে ক্লাসটা গুগল মিটে যে ক্লাস চলেছিল 1.5-2 মাস ধরে, তো সেই ক্লাস সম্পর্কে বা সেই প্রস্তুতি কোচিং সম্পর্কে তোমার কোনো মতামত রয়েছে? স্যার অবশ্যই, আমি তো খুব ভালো মতামত দেব, কারণ এটা আমার লাইফের প্রথম পরীক্ষা আর আমার প্রথম ইন্টারভিউ। তো আমি সবার প্রথমে ভীষণ একটা ভয়ে ভয়ে ছিলাম, যেহেতু আগে কখনো আমি অপরিচিত মানুষের সাথে মানে সাক্ষাৎও করিনি, ইন্টারভিউ দেওয়া তো অনেক দূরের কথা। তো এবার যেটা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি এখান থেকে মানে ওই সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক সেকেন্ড উইক নাগাদ আমাদের বাড়ির পার্শ্ববর্তী একটা স্কুলে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। ওটা আমার লাইফের ফার্স্ট ইন্টারভিউ ছিল। তো আমি না ভয়তে রীতিমতো কাঁপছিলাম, এমনকি আমার হুম, নাম জিজ্ঞেস করলেও আমি জানি না কেন অচেনা ব্যক্তিদের সামনে আমি একটু মানে হুম, কেমন একটা ইতস্তত করছিলাম, হাত পা কাঁপছিল এরকম অবস্থা। কিন্তু তারপরে আমি ঠিক করলাম যে না, আমার আইসিডিএস এর ইন্টারভিউটা যখন দিতেই হবে, আমার চাকরিটা করতে হবে, তো আমার খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তো হুম, তখন আমি আপনার ক্লাসে ভর্তি হয়েছিলাম, আর তারপর আস্তে আস্তে ইন্টারভিউ দিতে দিতে আমি ক্লাস করতে করতে দেখেছি যে হ্যাঁ আমার খুব ভালো ইমপ্রুভ হয়েছে, আমি যেগুলো জানি না সেগুলো খুব ভালো জানতে পেরেছি। আর সবচাইতে বড় কথা যে আমার বডি ল্যাঙ্গুয়েজটা অনেকটা বেশি ইমপ্রুভ হয়েছে। হুম, আমি যেদিন ইন্টারভিউ দিতে গিয়েছিলাম আমার খুব ভালো করে মনে আছে যে আমি একটুও ভয় পাইনি, আমি খুব ভালোভাবে সবকিছু বলেছিলাম ওনারা যা জিজ্ঞেস করেছিল। হুম, আর তাছাড়া ওনারা আমাকে আইসিডিএস এর বিষয়ে প্রশ্ন না করলেও আমি সবকিছু পেরেছিলাম, কেননা আপনি সেই সবকিছু আপনার ক্লাসে করিয়েছিলেন। যদি হুম, না করাতেন হয়তো আমি ওই বিষয়গুলো খুব একটা ভালো করে দেখে যেতাম কি হুম, যেতাম না হুম, হুম, হুম। আচ্ছা, বলতে পারবো না। এছাড়াও ইতিকা আমি তোমাদের যখন ক্লাস করাচ্ছিলাম তখন এটাও বলেছিলাম যে প্রত্যেকের আমি একটা করে মক নেওয়ার চেষ্টা করব, এবং আমার যতটুকু মনে পড়ছে যে তুমি হ্যাঁ স্যার। মানে সেই সময়টা ফাঁকা ছিল বলে তুমি 3টা বোধহয় মক দিয়েছো মোস্ট প্রবাবলি, যদি খুব একটা ভুল না বলি। দুটো হ্যাঁ টপিকে স্যার। দিয়েছো। তো সেই মক গুলো দিয়ে তোমার কোনো মানে হ্যাঁ হ্যাঁ, মক স্যার, ইন্টারভিউ। মকগুলো দিয়ে আমার খুব ভালো হয়েছে। আমার যে জায়গাগুলোতে খামতি ছিল আমি সেগুলো মানে আরো ভালো করে পড়তে পেরেছি, নিজেকে আরো ভালো করে প্রিপেয়ার করতে পেরেছি। আর আমার এখনো মনে পড়ে যে ফার্স্ট যেদিন আমি আপনাকে মক দিচ্ছিলাম সেদিন আমি মানে একটু একটু ইতস্তত করছিলাম, কিন্তু আমি পরে মানে রিয়ালাইজ করি যে আমার এমনটা করা যাবে না। তো পরের বারের থেকে আমি খুব ভালোভাবে মানে ফুল কনফিডেন্সের সাথে মক দিয়েছিলাম। আর আপনার ক্লাসগুলো ফলো করে আমি খুব ভালোভাবে সবকিছু শিখতে পেরেছি, যেগুলো আমি জানতাম না সেগুলো জেনেছি। কিভাবে পরীক্ষায় বসতে হবে সোজা হয়ে, কিভাবে সবার সাথে স্যারেদের রুমে ঢুকতে হবে, কেমন পোশাক পরতে হবে, সেই সমস্ত কিছু বিষয়ে আপনার ক্লাস থেকে, বিশেষত আপনার কাছ থেকে আমি খুব ভালো গাইড পেয়েছি। এই জন্য থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার আচ্ছা। ক্লাস থেকে আমি ভীষণ হেল্পফুল হয়েছি। না, ঠিক আছে। না, অবশ্যই তোমাকেও ধন্যবাদ। যে তোমরা প্রত্যেকে যারা আমার মানে ক্লাসে ছিলে গুগল মিটে, প্রত্যেকে আমার কথা শুনেছো। আমি কখনো ওকে বকেওছি যে এটা করবে না, এটা বলবে না, এখন উত্তর বলবে না, পরে বলো, ওয়েট করো। তোমরা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকটা বিষয় আমার মানে শুনেছো, সেটা আমার নিঃসন্দেহে ভালো লেগেছে।
আমি যেভাবে তোমাদের বলেছি, যা যা করার চেষ্টা মানে যা যা মানে বলেছি, তোমরা একদম প্রত্যেকটা জিনিস গ্রহণ করেছো, কোনোটাকেই তোমরা কিন্তু বর্জন করো যে না আমরা এটা করবো না স্যার বা এইভাবে বলবো না। যা বলেছি তোমরা প্রত্যেকটা জিনিস মেনে নিয়েছো বলেই তোমরা কিন্তু কনফিডেন্সের সাথে ইন্টারভিউটা একদম শেষ পর্যন্ত দিয়ে এসছো আলটিমেটলি। হুম। নিঃসন্দেহে তোমাদের হ্যাঁ মধ্যে স্যার। যথেষ্ট পটেনশিয়ালিটি ছিল বলে তোমরা লিখিত পরীক্ষায় পাশ করে এসছো। হ্যাঁ, এটা তো মানে একদম পুরোটা ব্যক্তিগত বিষয়, মানে যে লিখিত পরীক্ষা দিচ্ছে, যে ইন্টারভিউ দিচ্ছে, এটা কিন্তু solely তার উপরে সবকিছু নির্ভর করে। কিন্তু আমি তোমাদের একটা জাস্ট পথ দেখানোর চেষ্টা করেছি যে মক ইন্টারভিউ দিলে বা গুগল মিট ডেইলি যে আলোচনাগুলো হয়েছে, ক্লাসগুলো হয়েছে, সেগুলো দ্বারা কিন্তু অনেকেই, তুমি উপকৃত হয়েছো, আমি আশা করবো যে বাকিরাও উপকৃত হয়েছে। তারা যে যখন এই ভিডিওটি দেখবে, আমি আশা করবো তারা এখানে কমেন্টেও হয়তো কমেন্ট করে যাবে যে তারা যারা ক্লাস করেছিল ডেইলি আমার গুগল মিটে, যারা পেইড ক্লাস যেটা ছিল আর কি, সেটা তো ইউটিউবে সবগুলো ক্লাস পাবলিশ করা হয়নি, কারণ সেটা যেহেতু পেইড ক্লাস ছিল, তো সেগুলো সবগুলো ইউটিউবে পাবলিশ করাটা ঠিকঠাক বলে আমার মনে হয়নি। তো সেক্ষেত্রে যাই হোক, এইটাই বলবো যে তোমার জন্য শুভকামনা রইলো, তুমি সফল হও। তবে আমি সাথে এটাও চাইবো যে আগামী দিনে, এবং সেটা খুব দ্রুত আমি চাই, যে আরো অন্য কোনো চাকরির যেন এরকম করে তুমি এসে চাকরি পেয়ে এসে এরকম করে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো, সেই চাকরি পাওয়ার অভিজ্ঞতাটা। সেটা অবশ্যই তুমি তোমার মতো করেই করবে। মানে সেই প্রস্তুতি হয়তো তুমি তোমার মতো করে নিয়ে চাকরিটা করবে, বাট তুমি মানে ভালো, আরো ভালো, আরো বড় চাকরি করবে, আরো মানে বড় চাকরি করে সেইটাও বলবে যে স্যার আমি হেল্পারে কাজ করেও পড়াশোনা করে আমি আজকে এই আরো একটা চাকরি পেয়ে গেলাম। হুম। আমি সেটার জন্য অপেক্ষায় থাকবো, ঠিক আছে? সেটা যখনই হোক না কেন তুমি শেয়ার করবে। আর আপনাকে আমার সবসময় মনে থাকবে, কারণ আপনি আমার লাইফের প্রথম এমন টিচার যে আমাকে গাইড করেছে যে আমার কিভাবে মানে নিজের চাকরির জন্য প্রিপেয়ার হওয়া উচিত, কিভাবে মানে ইন্টারভিউ ভালোভাবে দেওয়া যায়, কিভাবে নিজেকে আরো বেশি ইমপ্রুভ করা যায়। থ্যাংক ইউ সো মাচ স্যার। ইতিকা, আর এটা তো আপনার ঠিক ক্লাস কথা। থেকে আমি হ্যাঁ, সত্যি ইতিকা, এটা উপকার দেখো পেয়েছি। ব্যাপারটা হলো যে তোমরা আমার কাছে একটা ভরসা করলে তো প্রত্যেকে ফলো করো বা আমার চ্যানেলটাকে দেখো, বা আমার কাছে তোমরা পেইড ক্লাসেও ক্লাস করেছিলে। তো আমারও দায়িত্ব থাকে যে যারা আমাকে একটু ভরসা করছে, তাদের সেই ভরসাটা যেন পুরোটা মানে আমি বজায় রাখতে পারি, এবং তাদের সামনের দিকে চলার পথটাকে যেন আমি একটু মসৃণ করে দিতে পারি। বাকি সে নিজেই পথ চলবে, আমি জাস্ট পথটাকে একটু মসৃণ করে দেওয়া, ঠিক আছে? তো তোমার জন্য শুভকামনা রইলো। আগামী দিনের জন্য তোমার আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, এবং সাথে প্রত্যেকের, তোমার জেলা বলি বা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনের জন্য বলি যে প্রত্যেকের জন্য শুভকামনা রইলো, যারা স্ট্রাগল করছে তাদের যেন প্রত্যেকেই সফল হয়, যারা মানে সত্যিকারের অর্থে পড়াশোনা করছে, স্ট্রাগল করছে, পড়াশোনা করছে, তারা যেন প্রত্যেকেই সফল হয়, ভালো থাকে, আগামী দিনগুলোতে যেন প্রত্যেকের ভালো হয়। তো ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ ইতিকা। পরবর্তীতেও হয়তো আমি আশা করি বলতে কি আমি জানি যে আরো একবার তোমার সঙ্গে এরকম করে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ, তুমি অনেকটা সময় দিলে, এবং আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এবং আশা করি যে তোমার তোমার এই কথাগুলো যারা শুনলো, যারা আগামী দিনে ইন্টারভিউ দেবে, তারা অবশ্যই কিন্তু উপকৃত হবে তোমার যদি পরামর্শগুলো তারা মেনে চলে। হুম। হ্যাঁ ঠিক আছে, স্যার। ধন্যবাদ তোমাকে ইতিকা। আর আর আমি মনে করি যে আপনার ক্লাস ভবিষ্যতেও যে সমস্ত ছেলেমেয়েরা করবে তারা অবশ্যই আমার মতো খুব উপকার পাবে। একদম আশা করব আমি তোমার এই আর কথাটা। স্যার আপনাকে হ্যাঁ, অনেক ধন্যবাদ আমাকে এত ভালো করে গাইড করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তুমিও আজকে অনেকটা সময় দিলে এখানে। শুধুমাত্র তাদের জন্য যারা আগামী দিনগুলোতে ইন্টারভিউ দিবে, অথবা তোমার এই ইন্টারভিউর অভিজ্ঞতাটা শেয়ার করলে অন্যদের সাথেও, তো বাকিদেরও আশা করি ভালো লাগবে, যারা ইন্টারভিউ দিয়েছে বা আগামী দিনগুলো দেবে, তাদেরও এটা কোথাও না কোথাও গিয়ে একটা ভালো লাগা তৈরি করবে। ধন্যবাদ দীপিকা। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ।